আইনশৃঙ্খলার অবনতির ঢালা অভিযোগকে পল্টনের বক্তৃতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের প্রতিবাদ, ওয়াকআউট উভয় পক্ষকে সংযুক্ত করার চেষ্টা স্পিকারের। আইনশৃঙ্খলা মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ সরকারের। ৬৪ জেলার সমন্বয়ের বিশেষ দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ হুইপ। মক্কা চুক্তি ইতিবাচক, এখনো হয়নি যোগদানের সিদ্ধান্ত। কবর হয়ে গেছে নতজানু পররাষ্ট্রনীতির, জানিয়েছেন মন্ত্রী। জ্বালানি সংকট কাটাতে সহযোগিতার আশ্বাস চীনের। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রত্যয় রাষ্ট্রপতির। ইসিকে সততার সঙ্গে কাজ করার আহ্বান। সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল জানিয়েছেন সিইসি। নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৪০০ প্রায়। নিখোঁজ ১৫০০-এরও বেশি। নেই কোনো বাংলাদেশি হতাহতের তথ্য। দেখছিলেন সংবাদ শিরোনাম। গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে সংসদ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি। সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দলই জনগণের সাথে প্রতারণা করেছে বলে পাল্টা অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। এদিকে আলোচনার সুযোগ রয়েছে জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মুনীর দাবি, সংস্কারের বিষয়ে সরকার উদার। এইটা ওসিলা হতে পারত যে এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াকআউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। কিন্তু যে সমস্ত বিষয় এখানে বলা হলো, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? বিএনপি এখন বলছে যে গণভোট সংবিধান কভার করে না। যদি গণভোট সংবিধান না করে তাইলে ইলেকশনও কভার করে না। বিএনপির আজকে 2/3 মেজরিটির যে সরকার, এইটাও কভার করে না। তাহলে গণভোট যদি অবৈধ হয় তাহলে ওনারা কিন্তু আর বৈধ থাকেন না। এর আগে তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। এদিন গত ৬ মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শাহবাগ পল্টনের মতো বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট ঘটনা জানানোর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হট্টগোলের মধ্যে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। অনেক ধন্যবাদ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন কুমিল্লা ৪ সংসদীয় আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মধ্যে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে। এইখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে। মানে স্পিকার স্পেসিফিক্যালি ঢালাও ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনে বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। একই বিষয়ে ভিন্নভাবে উপস্থাপন করেন পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবর রচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি। মাননীয় প্রিয় দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। Yes, I withdraw. ঠিক আছে,
আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য দেন। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। দুপক্ষকে ধৈর্য ধারণের পরামর্শ দেন স্পিকার বীর বিক্রম হাফিজউদ্দিন আহমদ। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিক থেকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার ও বিদ্যুৎ সংকটই আলোচনায় প্রাধান্য পেয়েছে বিএনপির সংসদীয় দলের সভায়। এমন তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে শুরু হয় সংসদীয় কমিটির সভা, শেষ হয় 1:15টায়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মতের নেতাকর্মীদের উপর নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে অনেক সংসদ সদস্য অভিযোগ তোলেন। পাশাপাশি মব কালচার নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকা এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নুরুল ইসলাম মনি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিল হাতে পেয়েছি, যেমন ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, তারপর গুমের সংক্রান্ত বিষয়ে আইন, মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আইন,
এই 3টে আইন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যেটা আজকে উত্থাপিত হবে। আর আরও 2-3টা আইন আমাদের আসবে, যেটা আমরা হয়তো প্রিপারেশন নেব। সেই অনুযায়ী আমাদের সংসদ কতদিন চলবে সেইটা আমরা কাজ করব। আজকে পার্লামেন্টারি কমিটির মিটিং হয়েছে, মিটিংয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। সবসময় আমাদের মিটিংয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়ে থাকে। দেশের 64 জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের জন্য 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এর ফলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন সহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা। তারা সরকারি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি পরামর্শ প্রদান করবেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং পরামর্শ প্রদান করতে পারবেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আরো বলেন, বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথা নত করবে না, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে। প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় সৌর বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চায় চীন, জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। তিনি জানান, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ কয়েকটি খাতে বাংলাদেশের বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিয়েছে চীন। সেই সঙ্গে শুধু সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক নয়, বিএনপির সাথেও বেজিং রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। চীনের রাষ্ট্রদূত জানান, এদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহে বিনিয়োগ করতে চায় বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে ঢাকা ও চীনের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। It was high time for Bangladesh to develop the renewable energy or solar energy so as to get rid of reliance on this fossil energy. So that is a strength of China. I see a lot of opportunity in terms of our cooperation to help. ওয়েস্ট টু এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রুপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। এবং এই বিদ্যুৎটা এরকম, এখন আমরা একটা বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে এখন যাচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিংয়ের মাধ্যমে আর কি। দিনের বেলা যদি আমরা সৌর বিদ্যুৎটা ইউজ করি, রাতের বেলা যদি আবার আমরা পিডিবির বিদ্যুৎ ইউজ করি, তাহলে নেট মিটারিংয়ের মাধ্যমে ওটা সমন্বয় হবে। এ ব্যাপারেও তারা ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে।
রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দরবার হলে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি তাঁর কোনো রাগ অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্যের এক প্রতিনিধি দল। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দেন। আর স্থানীয় নির্বাচন নিরপেক্ষ করতে রাষ্ট্রপতির কাছে সহযোগিতা চেয়েছেন সিইসি। স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে ঘোষণার কথাও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 4 সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দেন রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার। পরে আগারগাঁও কমিশন ভবনে নিজ দপ্তরে গণমাধ্যমের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সিইসি। আমরা নিরপেক্ষভাবে একটা নির্বাচনটা পরিচালনা করতে চাই। আমরা যাতে নিরপেক্ষতা বজায় রাখতে পারি এবং আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। আমরা কিন্তু ইলেকশন করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন, যেটা ঠাকুরগাঁয়ে, আমরা কিন্তু প্রস্তুত আমাদের দিক থেকে। এ সময় স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটের তারিখ কবে নাগাদ হতে পারে সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এই বছরের মধ্যে যদি শুরু করতে চাই, কারণ আমার যেহেতু পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এই 90 দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁতেও আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। ঠাকুরগাঁও উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন সিইসি। করবো যাতে পরীক্ষাটা দ্রুত শেষ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করেন কবির পরিবারের সদস্যরা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় জীবনের সব পর্যায়ে নজরুল আজও সমান প্রাসঙ্গিক বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার তাগিদ কবি পরিবারের। রিপোর্ট ইমরুল কায়েসার। ভোরের আলো ফুটতেই যেন সুরের আকাশে বেজে ওঠে এক পরম শূন্যতার রাগিনী। বাংলা সাহিত্যের আকাশ কাঁপানো ধূমকেতু, সাম্য ও দ্রোহের বরপুত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মহাপ্রয়াণ দিবস। অর্ধশতক আগে দূর নক্ষত্রলোকে পাড়ি জমালেও আজও বাঙালির আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। কবির প্রয়াণ দিবসে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধি চত্বরে এসে মেশে রাজনীতি, সাহিত্য আর সংস্কৃতির নানা স্রোত। রাজনীতিকের হাত থেকে লেখকের কলম, প্রবীণের স্মৃতিকাতরতা থেকে তরুণের দীপ্ত চোখ, সর্বত্রই নজরুল। কবির মাদারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নজরুল কোনো দূর অতীত নয়, সব সময়ের লড়াই সংগ্রামের আশ্রয় বলেন তিনি। যখন এই দেশকে নিয়ে
কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার লেখনী। যিনি গিয়েছিলেন সাম্যের গান, ভেঙেছিলেন শৃঙ্খলার প্রাচীর, তারই 50তম মৃত্যুবার্ষিকী কেবল শোকের নয়, বরং আত্মশুদ্ধি ও চেতনার পুনর্জাগরণের দিন। প্রেম ও দ্রোহের যে আগুন তিনি জ্বেলেছিলেন তা আজও বাঙালির জীবনে জাজ্বল্যমান। স্বাধীনতাকামী মানুষ একজন, মুক্তিকামী মানুষ একজন, সাম্যের মানুষ একজন, একজন ন্যায় বিচারের মানুষ একজন, সেই ব্যাপারটি তার কাজের মধ্যে ফুটে উঠেছে। বাংলাদেশ যে বিনির্মাণের পরেও তাকে বাংলাদেশে আমরা পেয়েছি, জাতীয় কবি হিসাবে তাকে আমরা এখানে আনতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। কবির বিরহ এখনও বয়ে বেড়াচ্ছে তার পরিবার। নজরুল চর্চা স্কুল কলেজ পর্যায়ে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা স্বজনদের। সমাজের যত অনাচার, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে তার যত গান, কবিতা আমাদের প্রাণকে অনেক অনুপ্রাণিত করেছে, এবং আমরা যেন কবির সেই কথাগুলো মনে রাখি, মানুষকে ভালোবাসতে শিখি। প্রয়াণের 50 বছর পরও বাঙালির সত্তায় এক জ্যোতিষ্ক হয়ে আছেন কাজী নজরুল। তার লেখা, তার ধারণা, তার কথা, তার সমস্ত কিছুই যুগ যুগ ধরে আমাদের কাছে সমান জনপ্রিয় এবং প্রয়োজনীয় হয়ে থাকবে। গানে কথায় আমরা অবশ্যই কবি নজরুলকে সবসময় স্মরণ করি, মনে করি এবং ওনাকে ধারণ করি। নজরুল আছেন শোষিতের মিছিলে, আছেন প্রেমিক হৃদয়ে। সুর আর বাণীর যে মায়াজাল তিনি বুনেছিলেন তা বাঙালিকে পথ দেখাবে চিরকাল। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক। নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও শত শত মানুষের মৃত্যুর পর আরও হরকা বানের শঙ্কা করা হচ্ছে। দুর্যোগ গবেষণা বিশেষজ্ঞরা বলছেন, আজ ও কালকের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ঢেউটি আঘাত হানতে পারে। পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি মহাসড়কে চলাচল সীমিত এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভয়াবহ বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা 400 প্রায়। নিখোঁজ সহস্রাধিক মানুষের মধ্যে 600 জনের বেশি বিদেশি নাগরিক রয়েছে। এ পর্যন্ত 350 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুর্গম ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। নেপাল এবং তিব্বত সীমান্তে স্মরণকালের ভয়াবহ হরকা বানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শত শত মানুষের মৃত্যুর পর নিখোঁজের সংখ্যাও ছাড়িয়েছে হাজারের ঘর। প্রতিকূল পরিবেশে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় যারা নিখোঁজ হয়েছেন তাদের বেঁচে থাকা নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। এরই মধ্যে বুধবারের হরকা বানের পর আবারও নতুন করে হরকা বানের সংখ্যা করছে নেপাল ও চীনের দুর্যোগ গবেষকরা। বন্যা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিয়েছে দেশ দুটি? নতুন করে বন্যা হলে ধ্বংসযোগ্য কি বুধবারের হরকা বানকেও ছাড়িয়ে যাবে? এরই মধ্যে নেপাল চীন সীমান্তের পাহাড়ি এলাকায় একটি নতুন প্রতিবন্ধক হ্রদের সন্ধান দিয়েছে জলবায়ু গবেষকরা। তিব্বতে উৎপত্তি হওয়া নেপালের ছোচেন খোলা ও পুরেপো সাংপো নদীর মিলনস্থলের কাছে নতুন হ্রদটি তৈরি হয়েছে। ওই হ্রদে এরই মধ্যে 20 লাখ ঘনমিটারের বেশি পানি জমেছে। হ্রদটি ধসে গেলে পানির প্রবাহ কোন দিকে ও কি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে তা বুঝতে চীনা কর্তৃপক্ষ বন্যার সিমুলেশন চালাচ্ছে। আরও বন্যার ঝুঁকি বিবেচনায় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কে চলাচল সীমিত করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সংকট মোকাবেলা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে চীন ও নেপালের জলবায়ু গবেষকরা তাদের আলোচনা অব্যাহত রেখেছে। পাহাড়ি ঢলের 24 ঘন্টা পর বৃহস্পতিবার বিকালেও নিখোঁজ 8 শতাধিক বিদেশি পর্যটকের মধ্যে ছিলেন 178 জন ভারতীয়, 65 জন আমেরিকান, 53 জন ইউক্রেন, 51 জন মালয়েশিয়ার, 35 অস্ট্রেলিয়া এবং 33 জন যুক্তরাজ্যের। নিখোঁজদের প্রকৃত সংখ্যা জানতে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এরই মধ্যে নেপালের সেনা সদস্যরা 21 জন ভারতীয় নাগরিককে জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজদের সন্ধান করছে নেপালের উদ্ধারকারী দলগুলো। বন্যায় নেপালের বাসুয়া, নোয়াকোট, ধাদিংসং সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। স্যাটেলাইট ও ভিডিও চিত্রে দেখা গেছে কাদা, পাথর ও পানির প্রবল স্রোতে বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ভেসে গেছে। কোথাও কোথাও কয়েক মিটার পুরো কাদার নিচে চাপা পড়েছে ঘরবাড়ি ও যানবাহন। উদ্ধার কাজে নেপালের 5000-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি তাঁবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বহু মানুষ এখনো দুর্গত এলাকায় আটকে থাকায় উদ্ধার কাজে সময় লাগছে। নেপাল সরকারের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়েছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।
এদিকে নেপালে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর পাওয়া যায়নি। যদি জীবিত অথবা মৃত কারো খবর পাওয়া যায় তাহলে দ্রুত তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশটির এই বিপদে সর্বাত্মক সাহায্য দিতে প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। আমরা তো এখনো পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে এফেক্টেড হয়েছেন কিনা। যদি হয় তাহলে পরে আমাদেরকে যেন জানান এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। তাদেরকে ফেরত, যে অবস্থায় তারা আছেন তাদেরকে ফেরত আনা, এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের প্রায় 55 একর জমি ও স্থাপনা এবার ব্যবহার হবে অত্যাধুনিক অস্ত্র তৈরিতে। কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে যেখানে তৈরি হবে আধুনিক ও যুগোপযোগী সমরাস্ত্র, সামরিক সরঞ্জাম। এছাড়া বাংলাদেশে তৈরি সমরাস্ত্রকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার পরিকল্পনা করছে সেনাবাহিনী। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। 1961 সালে প্রায় 55 একর জায়গায় যাত্রা শুরু হয়েছিল সুতা ও কাপড় তৈরির প্রসিদ্ধ এই জলিল টেক্সটাইলের। পরবর্তীতে লোকসান গুনতে গুনতে 2004 সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে নানা প্রক্রিয়া শেষে সেই টেক্সটাইলের জায়গায় এখন হতে যাচ্ছে সমরাস্ত্র কারখানা। সেনাবাহিনীর হাতে জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের জমি হস্তান্তর উপলক্ষে মিল প্রাঙ্গণে বৃহস্পতিবার চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির BOF এর মধ্যে। কেবল অভ্যন্তরীণ চাহিদাই নয়, বাংলাদেশে তৈরি সমরাস্ত্রকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার কথা বলছেন সেনাপ্রধান। এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে শুধু আমদানি করা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে দেশের প্রতিরক্ষা শিল্পকে ঘিরে নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে আমরা কখনো দীর্ঘভাবে যুদ্ধ চালাতে পারবো না। আমাদের একটা আনইন্টারাপ্টেড সাপ্লাই চেইন লাগবে এবং সেই সাপ্লাই চেইন আমরা অবশ্যই প্রতিষ্ঠিত করব এবং সেটা করার জন্যই আমাদেরকে এই প্রতিরক্ষা শিল্পকে প্রতিষ্ঠিত করতে হবে। আর বাণিজ্য মন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন ছাড়া বিকল্প নেই। নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র রপ্তানি করতে চাইলে সে বিষয়ে সরকার সব ধরনের সহায়তা করবে। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। এক সময় সুতা তৈরির জন্য বেশ সুনাম ছিল এই টেক্সটাইলের। নতুন ভূমিকায় এবার অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির মধ্য দিয়ে সমর খাতে গৌরব অর্জন করবে বলে আশা সংশ্লিষ্টদের। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। রাজধানীর ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে গ্যাসের চাপ এখনও কম। অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার সিএনজি চালিত গাড়ির লাইন কিছুটা কম থাকলেও গ্যাসের চাপও কম ছিল। গ্যাস নিতে আসা গাড়িগুলোকেও ফিরতে হয় পর্যাপ্ত গ্যাস না পেয়ে। তাদের অভিযোগ, যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে তাতে 2 থেকে 3 ঘন্টার বেশি গাড়ি চালানো সম্ভব নয়। এ কারণে তাদের ছুটতে হয় বিভিন্ন পাম্পে। গ্যাস সংকটের এই সময়ে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এদিকে একই সঙ্গে এখনো স্বাভাবিক হয়নি বাসাবাড়ির পরিস্থিতি। বেশিরভাগ সময়ে চুলা জ্বলছে না, বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থায় রান্নাবান্না চালাতে হচ্ছে। প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বিগত আওয়ামী সরকার রাষ্ট্রকে দানবে পরিণত করেছিল। রাজধানীতে সিডাপ মিলনায়তনে আয়োজিত নারীর ভূমিকা অধিকার বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে উস্কানির চেষ্টা চলছে, কারণ বাংলাদেশের অস্থিতিশীলতাকে কোনো দেশের স্বার্থে কাজে লাগাতে চায়।
শ্রমবাজারে নারীদের আনুষ্ঠানিক অংশগ্রহণ বিএনপি সরকারের হাত দিয়ে হয়েছিল জানিয়ে বলেন, সরকার নারীদের জন্য বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আগামী 5 বছরের মধ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5% নেওয়া হবে বলে জানান অর্থ পরিকল্পনা প্রতিষ্ঠান। সবাইকে মেধা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, কাউকে অবহেলা বা বেশি সুবিধা দেওয়া যাবে না। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় প্রকৌশলী সম্মেলনে কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি জায়গায় মেধাবীদের ব্যবহার করতে হবে। কারিগরি শিক্ষার পাশাপাশি গবেষণাকেও গুরুত্ব দিতে হবে। বিশ্বের অনেক দেশ এভাবেই প্রযুক্তিগত উন্নয়ন করেছে। তবে দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেককে নামমাত্র বেতনে চাকরি করতে হয়। গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে জানিয়ে রিজভী বলেন, এ নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত। সমাজে মেধা বিবর্জিত শক্তি বাড়তে থাকলে মেধা কমে যায় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মবক্রেসিকে বাড়তে দেওয়া যাবে না। ঐতিহাসিক সত্য, আমার সভ্যতার চাকা ঘুরবে না, আমি এই দেশকে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবো না যদি আপনাদেরকে কাজে লাগানো না হয়। যদি এখানে মানে গবেষণার জায়গাগুলো যদি সংকুচিত হয়ে যায় এবং এখানে গবেষণার মাধ্যমে আরও নতুন নতুন আমরা যদি পরিসর তৈরি করতে না পারি, সেটা চিকিৎসা হোক, সেটা এই টেকনোলজির ক্ষেত্রে হোক, সেটা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে হোক, সেটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে হোক, যেটা বায়োলজির ক্ষেত্রে হোক, এটা আমাদেরকে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ওরফে ডনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে সিএমএম আদালতে হাজির করার পরে আদেশ দেন বিচারক। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 30 বছর ধরে রহস্যে থাকা এই হত্যা মামলার আসামিদের চিহ্নিত করা ও পলাতকদের অবস্থান জানার জন্য ডনকে জিজ্ঞাসাবাদে নেওয়া প্রয়োজন। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা ডনকে সালমানের সবচেয়ে কাছের বন্ধু উল্লেখ করে বলেন, এর আগে সালমান শাহকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া রিমান্ড আবেদনেও তদন্ত কর্মকর্তা ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেননি। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খুলনায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। নগরী নিউ মার্কেট বাইতুন নূর জামি মসজিদের সামনে এ নাগরিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। ডিলারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে এবং ভবিষ্যতে ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে সোহান গ্রুপের ডিলার কনফারেন্স। স্থানীয় একটি পার্কে দিনব্যাপী আয়োজনে দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় সহ 3 জেলার শতাধিক ডিলার অংশ নেন। সোহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন খান, মহাব্যবস্থাপক মহসিদ্দিন তালুকদার ও সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান সহ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড GSEA এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে আবেদন করা যাবে 7 নভেম্বর পর্যন্ত। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এন্টারপ্রেনার অর্গানাইজেশন EO। এতে উপস্থিত ছিলেন সম্ভব হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও EU বাংলাদেশের সভাপতি আজরা সেলিম, কাজী রিসোর্স এর পরিচালক, GSEA বাংলাদেশের চেয়ার কিমবার্লিং হান্না কাজী, ড্রাগ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও GSEA বাংলাদেশের সাবেক চেয়ার মোস্তফা কামরুজ সুবান এবং স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান ও GSEA বাংলাদেশের সাবেক কো-চেয়ার তানানজুম আজমান পূর্ণি। 2026-27 সালে GSEA বাংলাদেশ কমিটির কো-চেয়ার হিসেবে রয়েছেন ইন্ডেসুর সুইটারের ব্যবস্থাপনা পরিচালক তারিকুজ্জামান ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক তামিনা আফরোজ তামান্না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পোল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠান হয়েছে রাজধানীর একটি হোটেলে। এতে উপস্থিত ছিলেন ট্রাফটস ইউনিভার্সিটি ইউএস এর প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম, CERM এর ডিরেক্টর ডক্টর মুখলেসুর রহমান, বুয়েটের সহযোগী অধ্যাপক ডক্টর আমান উদ্দিন, বুয়েটের অধ্যাপক ডক্টর সুবান হুসাইন, ব্রাক ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল কাজী এহসানুল হক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোচ অধিনায়ক ছাড়াই হলো অনূর্ধ্ব 20 দলের সংবাদ সম্মেলন। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেছেন দলের ম্যানেজার সামিদ কাশেম। AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার রাতে উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ। তার আগে বিকেলে সংবাদ সম্মেলন করেছে বাফুফে। যদিও সেই সংবাদ সম্মেলনে ছিলেন না দলের কোনো কোচ, অধিনায়ক সহ কোনো খেলোয়াড়। সংবাদ সম্মেলন দলের পক্ষ থেকে কথা বলেছেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। 19 অগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান জেরার্ড জোন্স। পরে জোন্স পুলিশ ডাকেন। ঘটনাটি তদন্ত করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। শাস্তির মুখে পড়তে পারেন দুজনই। এর আগে বেতন না পাওয়া ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করেছেন জোন্স। টিম ম্যানেজার সামিদ কাশেম জানান, তদন্ত চলার কারণে কোচদের মিডিয়ার মুখোমুখি হতে দেয়নি বাফুফে। 31 অগস্ট উজবেকিস্তানে শুরু হবে AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই। শেষ করব সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আইন শৃঙ্খলার অবনতির ঢালা অভিযোগকে পল্টনের বক্তৃতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের প্রতিবাদ, ওয়াকআউট উভয় পক্ষকে সংযুক্ত করার চেষ্টা স্পিকারের। আইন শৃঙ্খলা মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ সরকারের। 64 জেলার সমন্বয়ের বিশেষ দায়িত্বে 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ হুইপ। মক্কা চুক্তি ইতিবাচক, এখনো হয়নি যোগদানের সিদ্ধান্ত। কবর হয়ে গেছে নতজানু পররাষ্ট্রনীতি, জানিয়েছেন মন্ত্রী। জ্বালানি সংকট কাটাতে সহযোগিতার আশ্বাস চীনের। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রত্যয় রাষ্ট্রপতির। ইসিকে সততার সঙ্গে কাজ করার আহ্বান। সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল জানিয়েছেন CEC। নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে 400 প্রায়। নিখোঁজ 1500-এরও বেশি। নেই কোনো বাংলাদেশি হতাহতের তথ্য। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।